রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড এটা কিন্তু শুধু একটা বই না, এটা একটা বিপ্লব। এমন এক বই যা লক্ষ লক্ষ মানুষের টাকা পয়সা নিয়ে ভাবনাচিন্তা একেবারে বদলে দিয়েছে। তো চলুন আজ আমরা এর সেই মূল মন্ত্রগুলো নিয়েই কথা বলি, যেগুলো শেখায় কিভাবে আমরা টাকার জন্য কাজ না করে টাকাকে দিয়েই নিজেদের জন্য কাজ করাতে পারি। দেখুন, পুরো বইটার মূল কথাই কিন্তু এই একটা লাইনের মধ্যে আছে। গরিব আর মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা তারা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। এখন এর মানে কিন্তু এটা না যে কঠোর পরিশ্রমের কোনো দাম নেই, একদমই না। ব্যাপারটা হলো টাকা নিয়ে আমাদের চিন্তার ধরনটাই পুরোপুরি বদলে ফেলার। এটা কোনো সহজ কৌশল না, এটা হলো মানসিকতার এক বিপ্লব। তো কিওসাকি প্রথম যে সমস্যাটার কথা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, সেটার নাম হল র্যাট রেস, মানে ওই যে ইঁদুর দৌড়। এমন একটা চক্র যেখানে লক্ষ লক্ষ পরিশ্রমী মানুষ চাইলেও আর্থিকভাবে বেরোতে পারে না। আচ্ছা, এই র্যাট রেস জিনিসটা আসলে কি? এটা হলো মানে একটা অদৃশ্য চক্র। ভাবুন তো একবার, বেশিরভাগ মানুষ বেতনের জন্য মাসভর অপেক্ষা করে, তাই না? আয় যখন একটু বাড়ে তখন তার সাথে পাল্লা দিয়ে খরচ আর ঋণের বোঝাও বেড়ে যায়। আর এই ফাঁদের পেছনে কাজ করে দুটো জিনিস, ভয় আর লোভ। টাকা হারানোর ভয় আর আরও বেশি কিছু পাওয়ার লোভ। আর ফলাফল সেই তো একই রুটিন, সকালে ওঠা, কাজে যাওয়া, মাস শেষে বিল দেওয়া, আর পরের দিন থেকে আবার সেই একই দৌড় শুরু। দেখুন এই চক্রটা কিভাবে কাজ করে। প্রথমে একটা চাকরি পাওয়া গেল, তারপর আয় বাড়ল, আর তার সাথে সাথে জীবনযাত্রার মানও একটু ভালো হলো। ব্যাস, চলে এলো মর্টগেজ, গাড়ির লোন, ক্রেডিট কার্ডের বিলের মতো হাজারো দায়। খরচ যত বাড়তে থাকে টাকার প্রয়োজনও ততটাই বেড়ে যায়, আর তখন মানুষ আরও বেশি পরিশ্রম করার একটা ফাঁদে আটকে পড়ে। আর এই ইঁদুর দৌড় এটা চলতেই থাকে। সবচেয়ে বড় শিক্ষাটা হলো শুধু আরও বেশি খেটে এই চক্রটা ভাঙা প্রায় অসম্ভব। কিওসাকি এই পুরো ব্যাপারটা বুঝিয়েছেন দুটো একদম ভিন্ন মানসিকতার গল্প দিয়ে। এই শিক্ষাগুলো তিনি পেয়েছিলেন তার দুই বাবার কাছ থেকে। তো চলুন দেখি টাকা নিয়ে তাদের দুজনের ভাবনার মধ্যে ঠিক কী পার্থক্য ছিল। দুজনের মানসিকতার মধ্যে তফাৎটা কিন্তু আকাশ পাতাল। একদিকে পুয়ার ড্যাড, যিনি সবসময় বলতেন ভালো করে পড়াশোনা করো যাতে একটা নিরাপদ চাকরি পাও। তার ভাবনা থেমে যেত এটা কেনার মতো টাকা আমার নেই এই কথাটাতে। আর অন্যদিকে রিচ ড্যাড, তিনি প্রশ্ন করতে শেখাতেন কি করলে এটা কেনার সামর্থ্য হবে। খেয়াল করে দেখুন, একটা মানসিকতা সব সম্ভাবনার দরজা বন্ধ করে দিচ্ছে, আর অন্যটা নতুন পথ খুলে দিচ্ছে। একজন নিজের বাড়িকে সবচেয়ে বড় অ্যাসেট বা বিনিয়োগ ভাবতেন, আর অন্যজন ভাবতেন এটা একটা বড় লায়াবিলিটি বা দায়। তাহলে প্রশ্ন হলো, এই চক্র থেকে বেরোনোর প্রথম ধাপটা কি? উত্তরটা হলো ওই যে শুধু মাইনে পাওয়ার জন্য কাজ করার মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসা। কিওসাকি বলছেন আমাদের আর্থিক জীবনটা মূলত দুটো শক্তিশালী আবেগ দিয়ে চলে। একটা হলো ভয় আর অন্যটা লোভ। টাকা থাকবে না এই ভয়টা আমাদের কাজ করতে বাধ্য করে, আবার যখন টাকা হাতে আসে তখন আরও ভালো কিছু কেনার লোভ জাগে। তিনি নিজে যখন খুব অল্প বয়সে ঘণ্টায় মাত্র 10 সেন্টের জন্য কাজ করতেন, তখনই বুঝেছিলেন আসল শিক্ষাটা হলো বেতনের জন্য কাজ করার এই যে আবেগী চক্র, এখান থেকে নিজেকে বের করে আনা। আচ্ছা, এবার আমরা এমন একটা নিয়মের কথা বলবো যেটা কিওসাকির মতে সম্পদ তৈরির ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে জরুরি। তো ধনী হওয়ার জন্য সেই একটা নিয়ম কি হতে পারে? উত্তরটা কিন্তু খুবই সহজ, কিন্তু এর ক্ষমতা অবিশ্বাস্য। সেই নিয়মটা হলো অ্যাসেট আর লায়াবিলিটি, মানে সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, আর সবসময় শুধু অ্যাসেট বা সম্পদই কিনতে হবে। শুনতে একদম সহজ লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, বেশিরভাগ মানুষ যে আর্থিকভাবে সফল হতে পারে না, তার মূল কারণ হলো এই সহজ নিয়মটাকেই ঠিকমতো না বোঝা। তাহলে অ্যাসেট বা সম্পদ জিনিসটা কি? কিওসাকির সংজ্ঞাটা একদম জলের মতো সোজা। অ্যাসেট হলো এমন যে কোনো জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে। যেমন ধরুন, এমন একটা বাড়ি যা থেকে ভাড়া আসছে, বা স্টক মার্কেট থেকে পাওয়া ডিভিডেন্ড, কিংবা এমন কোনো ব্যবসা যা আপনার জন্য আয় তৈরি করছে। আর লায়াবিলিটি বা দায়, ওটা হলো ঠিক এর উল্টোটা। লায়াবিলিটি হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন গাড়ির লোন, ক্রেডিট কার্ডের বিল, এমনকি যে বাড়িতে আপনি নিজে থাকেন তার মর্টগেজও কিন্তু একটা লায়াবিলিটি, কারণ এটা আপনার আয় না বাড়িয়ে উল্টো ক্রমাগত খরচ তৈরি করে। এই যে ক্যাশ ফ্লো বা টাকার আসা যাওয়ার ধরন, এটা দেখলেই কিন্তু আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। ধনীরা তাদের আয় দিয়ে কি কেনে? তারা কেনে অ্যাসেট, মানে সম্পদ, যেমন স্টক, রিয়েল এস্টেট। আর এই অ্যাসেটগুলো তাদের জন্য আরও আয় তৈরি করে, যা দিয়ে তারা আরও অ্যাসেট কেনে।
অন্যদিকে মধ্যবিত্তদের আয়ের বড় একটা অংশ চলে যায় লায়াবিলিটি বা দায়ের পেছনে, যেমন বাড়ির মর্টগেজ বা গাড়ির লোন। এগুলো শুধু পকেট থেকে টাকা বেরি করে নেয়। তাই মূল মন্ত্রটা হলো দায় নয়, সম্পদ বাড়ানো। চলুন এবার শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ পাঠের দিকে যাওয়া যাক, আর সেটা হলো নিজের পেশা আর নিজের আসল ব্যবসার মধ্যে পার্থক্যটা বোঝা। দেখুন, আপনার পেশা হলো সেইটা যা আপনি মাস গেলে একটা বেতনের জন্য করেন, কিন্তু আপনার আসল ব্যবসা হলো আপনার অ্যাসেট কলামে যা যা আছে সেইটা। ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রকের গল্পটা এখানে দারুণ একটা উদাহরণ। সবাই ভাবত তার পেশা হ্যামবার্গার বিক্রি করা, কিন্তু তিনি নিজে বলতেন তার আসল ব্যবসা হলো রিয়েল এস্টেট। মানে ওই যে প্রত্যেকটা দোকানের নিচে যে দামি জমিগুলো, সেগুলো কেনাই ছিল তার আসল ব্যবসা। ওই জমিগুলোই ছিল তার সত্যিকারের সম্পদ। তাহলে আপনার আসল ব্যবসা কোনটা? কিওসাকির মতে আপনার আসল ব্যবসা হল সেই সব অ্যাসেট বা সম্পদ তৈরি করা যেগুলোর জন্য আপনাকে সারাক্ষণ সেখানে বসে থাকতে হবে না। যেমন ধরুন স্টক, বন্ড, যেখান থেকে ভাড়া আসে এমন রিয়েল এস্টেট বা কোনো বই বা গানের রয়্যালিটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর জন্য কিন্তু আপনার চাকরি ছাড়ার দরকার নেই। চাকরিটা চালু রেখেই ধীরে ধীরে এই অ্যাসেট কলামটা তৈরি করা শুরু করতে হবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করি, সেটাই কি আসলে আমাদের সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়াতে পারে? এই বইয়ের শিক্ষাগুলো আমাদের ঠিক এই জায়গাতেই ভাবতে বাধ্য করে। বিশেষ করে নিজের বাড়ি নিয়ে যে প্রচলিত ধারণা, সেটাকে নতুন করে প্রশ্ন করতে শেখায়।